হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি স্টে বাই মাই সাইড আফটার দ্য রেনের এপিসোড 8টিকে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো দেখে নিও। কাহিনি স্টার্টার আমাদের দেখানো হয় যে মাসির মা স্যার বলে যে আমি কত ট্রাভেল করে জানো তোমাকে দেখতে এসেছি। তুমি জানো আমি তোমার জন্য আজকে কাজে অফও নিয়েছি। তুমি জানো কতটা এক্সপেন্সিভ ছিল ট্রেনে ফ্রি, আর তারপরেও তুমি আমাকে এরকম বাজে বাজে কথা কি করে বলতে পারো। কাজুকে যখন নোটিস করে যে মাসিরোর মা তাকে বকছে আর মাসিরো চুপ করে শুনছে, এটা শুনে কাজুকি শকড হয়। আর মাসিরোর মা বলতেই থাকে যে তুমি কখনো বুঝবে না তোমার জন্য আমি কত কষ্ট করছি। আর কাজুকে বলে যে আমার মনে হয় আপনার ফার্স্টে কাম ডাউন হয়ে যাওয়ার কথা, কিন্তু মাসিরোর মা বলে যে তুমি এর থেকে দূরে থাকো, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। আর এটা শুনে কানাদা তো পুরো শকড হয়ে যায়, বাট মাসিরোর মা বলতেই থাকে যে তুমি এরকম চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকে না, কিছু তো বলো। মাসিরও কিছুই বলো না। আর কানাডা বলতে থাকে যে আমার মনে হয় আপনার সঙ্গে আমার কিছুক্ষণ কথা বলা উচিত। এটা শুনে মাসির মা বলে যে তুমি কে হও, তুমি কেন মাসির হয়ে কথা বলছো? আর এখানে তোমার নাক গলানোর কোনো বিষয়ই নেই, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, তো তুমি এর থেকে বাইরে থাকো, আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলো না। আর প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমার মাসির সঙ্গে আমাকে কথা বলতে দাও, তুমি এখান থেকে গেলে আমরা দুজন ভালোভাবে কথা বলতে পারবো, ঠিক আছে? এটা শুনে কানাডা তাকে এক্সকিউজ করে আর সরি বলে মাসিরোকে ওখান থেকে নিয়ে চলে আসে। সে ঘরে আসার পরেই মাসিরও কাঁদতে থাকে আর কানাদাকে হাক করে না, আর বলে যে আমি বলতে চেয়েছিলাম যে তুমি আমার জাস্ট ফ্রেন্ড নয়, আমি তোমাকে ভালোবাসি। তো এটা শুনে কানাডা বলে যে ঠিক আছে তোমাকে কাঁদতে হবে না, আমি জানি। তারপরে তারা বসে থাকে, যেখানে কানাডার কাছে মাসিও বলতে থাকে যে সরি তোমাকে এতটা ট্রাভেল ক্রিয়েট করার জন্য, আমি সত্যি ভাবিনি যে আমার মা ওইভাবে চলে আসবে বলে। আর সত্যি কথা বলতে আমি ভাবিও নি যে আমার মা তোমার সঙ্গে ওইভাবে কথা বলবে। আমি ওই জায়গা থেকে এভাবে ফিরে চলে এসেছিলাম, তার জন্য সরি বলে সে উঠে পড়ে আর ওখান থেকে যেতে চায়। মাসিরও কথা শুনে কানাডা তাকে আটকায় আর তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি এত ভেবো না। আবার মাসিরও কথা ঘুরায় বলে যে চলো মুভি দেখি। তো কানাডার বলে যে এটা কোনো ম্যাটার নয়, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। তখনই মাসিরও বলে যে আমি ভাবতেও পারিনি যে আমার মা এভাবে ওখানে চলে আসবে বলে, তুমি চিন্তা করো না, আমার মা টোকিওতে আমার সঙ্গে শিফট করবে না, তোমাকে অত ভাবতে হবে না, ঠিক আছে? এটা কখনোই হবে না, আমার মা কখনোই ওই জায়গাটা ছেড়ে আসবে না। সত্যি কথা বলতে আমার মা আগে না এরকম ছিল না, বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা এরকম হয়ে গেছে, দিন দিন আস্তে আস্তে আমার মা এরকমই হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ওনার মেন্টাল স্টেটও এরকমই আনস্টেবল হয়ে যাচ্ছে। আমি জানি না এটা কি করে কেন হচ্ছে, আমার খারাপ লাগছে যে উনি কেন এরকম হয়ে যাচ্ছেন। কানাডা বলে তোমার লাইফ প্রচুর হার্ড হচ্ছে তাই না? মাসিরও বলে যে আমি অতটাও হার্ড লাইফ কাটাচ্ছি বলে আমার মনে হচ্ছিল না, আমার মনে হচ্ছিলো যেন আমি ঠিক আছি। কিন্তু স্কুল লাইফের কথা সে ভাবে, যখন থেকে কানাডার সঙ্গে সে কথা বলেছিল, কানাডার সঙ্গে কাটানোর সময়গুলো তার ভালো লাগে। আর সে নিজেকে বলতে থাকে যে তোমার সঙ্গে থাকার সময়গুলোতে আমার খুবই ভালো লাগে, যাই হয়ে যাক না কেন আমার নিজেকে মনে হয় না যে আমি কঠিন পথে আছি, আমি সব কিছু অ্যাকসেপ্ট করতে পারছি। আর এটাই আমার সবচেয়ে খুশির সময় ছিল, কারণ সেই সময়গুলো আমার কোনো চিন্তাই থাকে না যতক্ষণ আমি তোমার সঙ্গে থাকি। তো এটা শুনে মাসিরও বলতে থাকে যে সত্যি কথা বলতে তুমি কি আমাকে বিশ্বাস করবে কানাডা, আমি তোমাকে কোনো রকম আউটসাইডার ভাবি না আমার লাইফে। আমি ছোটোবেলা থেকেই এরকমই, আমি জাস্ট কাউকে আমার মনের কথা বলতে পারি না। আমি সেই টাইমে খুশি হয়েছিলাম যেই টাইমে তোমার সাথে আমি থাকি, সেই জন্য আমি চাই না যে তোমাকে আমি আমার লাইফ থেকে সরাতে। তো সেই জন্যই আমি জাস্ট তোমার সঙ্গে হ্যাপি হতে চাই। কানাডা বলে যে আমি জানি আমি সবসময় তোমার সাথে আছি, আর তুমি বেশি ভেবো না এইসব নিয়ে, ঠিক আছে? তুমি স্ট্রং হও, তোমার স্ট্রেংথটাই হচ্ছে তোমার বেনিফিট। আর তুমি চিন্তা করো না, আমি সব কিছুতেই তোমাকে পছন্দ করি, তোমাকে এত ভাবতে হবে না, তুমি আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তখনই মাসিরোর ফোনে তার মায়ের ফোন আসে, যেটা দেখে মাসিরও তার মায়ের ফোন পিক আপ করার কথা ভাবে, কিন্তু সে কানাডাকে জিজ্ঞাসা করে আমি কি আমার মাকে বলতে পারি যে আমরা দুজন ডেটিং করছি বলে, এটা কি ঠিক হবে? তো মাসিরোর কথা শুনে কানাডা বলে যে আমার কাছে কোনো ম্যাটার নয়, কিন্তু তোমার মাকে বলাটা কি তোমার জন্য ঠিক হবে? তো এটা শুনে মাসিরও বলে যে এটা ইম্পর্টেন্ট হোক না হোক আমার জন্য ইম্পর্টেন্ট বলে সে তার মায়ের ফোন তুলে আর বলে যে তার মা বলে যে তুমি কী করছিলে, এটা কি, তুমি ফোন তুলছিলে না কেন? তো এটা শুনে মাসিরও বলে যে ঠিক আছে আমি ফোন তুলেছি বলো। তার মা বলে আমি মরে যাচ্ছি। তো এটা শুনে মাসিরও বলে যে ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি আছি, আর যেই পার্সেন্টটা আমার সঙ্গে ছিল ওটা আর কেউ নয়, আমার বয়ফ্রেন্ড হয়, আমি ওর সঙ্গে ডেট করছি। তো তার মা তাকেও দেখা করতে আসে। তারপরে দেখা করতে এসে তার মা বলে যে তোমরা দুজন ডেট করেছো, তোমরা আমাকে বলো নি কেন? তোমরা যদি আগে বলতে তাহলে আমি ওইভাবে কথা বলতাম না। আর তাছাড়াও আমি এইসব
জিনিসে ওপেন মাইন্ডেড, আমি এসব কিছু মনে করি না, তোমরা চিন্তা করো না। এইসব শুনে তো কানাদার কোথাও শখ লাগে যে এটা তো অন্যরকম হচ্ছে। মাসির মা বলে যে তোমার গ্র্যান্ডমা এটাকে অ্যাকসেপ্ট করবে কি না আমি জানি না, কারণ তুমি তো জানো তোমার গ্র্যান্ডমা প্রচুরই ওল্ড মডেলের, তো সেই জন্য আমার চিন্তা হচ্ছে উনি বুঝতে পারবেন না যে তোমাদের ইয়ং পিপলরা কখন কি চাও বা কিভাবে কি করো, এটা ওনার মাথায় ঢুকবে না। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত তুমি বিয়ে করবে, বাচ্চা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই ম্যাটার করে না। এই ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমরা আর অত ভাববি না, তুমি যতটা পারবে তোমার টাইম কাটাতে পারো। এইসব শুনে কানাদার কোথাও না কোথাও কিছু না কিছু ভুলভাল লাগছিল, মনে হচ্ছিলো কিছু তো একটা ফিল হচ্ছে যে আলাদা রকম। তখনই মাসিরও কিছু বলতেই যায় তার মাকে, কিন্তু কানাদা বলে দেয় যে আমার মনে হচ্ছে যে আপনার এখান থেকে চলে যাওয়া উচিত, আর তাছাড়াও আমার মনে হয় আপনার এতটা পুশ করা উচিত নয় মাসিরোকে। মাসিরোও বলে দেয় যে মা, আমি এবার আর তোমার সঙ্গে এইভাবে কথা বলবো না, আমার এবার রাগ হলে আমি তোমাকে বলে দেবো। তো মাসিরও মা বলে যে তুমি কি বলছোটা কি, তোমার মানেটা কি, আর তুমি আমার সঙ্গে এরকম বিহেভ করছো কেন, তোমার মাথায় চলছেটা কি, তুমি আগে তো এরকম ছিলে না, হঠাৎ করে তুমি এত বদলে কেন? মাসিরও বলে যে কারণ আমি ফার্স্টে স্ট্রেংথ পাচ্ছিলাম না আপনাকে বলার জন্য, কিন্তু এখন আমার মনে হয় আমার এবার বলে দেওয়া উচিত আপনাকে। আর কানাডা হচ্ছে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। সে কি আরও কিছু বলতেই যায়, কানাডা তাকে আটকায়, আর সে পয়সা বের করে বলে যে এটা কফিরও পয়সা, আর হ্যাঁ এটা ট্রেনের ফিসও আছে, তো আপনি প্লিজ এক্ষুনি চলে যান এখান থেকে। আর ফোন দেখে সে বলে দেয় যে 6টার সময় একটা টিকিট আছে ট্রেনে, আপনি যদি এখন বেরিয়ে যান তাহলে আপনি ট্রেন পেয়ে যাবেন, তো আমার মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। বলে কানাডা মাসিরোকে ওখান থেকে নিয়ে চলে যায়। তখনই মাসিরোর মা পিছনটার দিকে বলে যে মাসিরো, আমি জানি যে যখনই তুমি কোনো জিনিসকে সহ্য করতে পারো না বা তুমি সেটাকে সহ্য করার চেষ্টা করো, তুমি তোমার বুকের মধ্যে তোমার একটা হ্যাবিট আছে হাত দিয়ে বুকে মারার, আমি জানি যে তুমি তোমার হাত দিয়ে তোমার বুকে মারতে থাকো কারণ তুমি সেই জিনিসটাকে সহ্য করতে চাও। আমি জানি আমি ভালো মা নয়, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তারপরে দেখানো হয় যে মাসিরো আর কানাডা ঘরে চলে আসে, যেখানে মাসিরও তার দিদিমাকে ফোন করে বলে দেয় যে মা 8টার মধ্যে ঘর পৌঁছে যাবে, সব কিছু ঠিক আছে, কিছু হয়নি তো। তার গ্র্যান্ডমাও তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো, তোমার মা যদি কিছু ভুলভাল কথা তোমাকে বলে থাকে তার জন্য তুমি যদি রাগ করতে চাও তো তুমি রাগ করতে পারো, এমনকি কখনো কখনো যদি তুমি চেল্লাতেও চাও তোমার মায়ের উপরে চেল্লিয়ে নিও, তোমাকে সব কিছু সহ্য করতে হবে না। মাসিরও বলে ওকে। তারপরে সে তার মা বাবার কথা মনে করতে থাকে, যখন সে ছোট ছিল তার মা বাবা তাকে কত ভালোবাসতো, তার বাবা বলতো তুমি ছুটতে পছন্দ করো তাই না, সেই জন্য আমি তোমাকে কম্পিটিশানের মধ্যে পার্টিসিপেট করাবো। এটা শুনে মাসিরও মা বলে যে বাও মাসিরও তুমি স্পোর্ট ডেতে পার্ট নিলে তুমি নিশ্চয়ই জিতবে। মাসিরোর বাবা আর মাসিরো দুজনে মিলে কম্পিটিশান করে কে আগে ছুটবে, আর মাসিরো জিতে যায়, তারা খুব খুশিতে থাকে। কিন্তু যখন তার বাবা মারা যায় তার লাইফটা বদলে যায়। তারপরে কানাডা তাকে কফি অফার করে, মাসিরও কাঁদতে থাকে আর বলে যে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে তো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো। তখনই সে দেখে তার ফোনে টেক্সট এসে তার মা ঘর পৌঁছে গেছে। এটা দেখে কানাডা বলে যে বাও তোমার মায়ের সঙ্গে কি আমি একটু আগে খুবই খারাপ ব্যবহার করলাম, আমি তো আমার মনে হচ্ছে আমি যেন ওনাকে এখান থেকে বার করে দিয়েছি। এটা শুনে মাসিরও বলে যে না না এটা তোমার দোষ নয়, এমনি তো আমার মায়ের উপরে আমিই রেগে যাই কখনো কখনো ওনার এরকম বিহেভ দেখে, তো সেই জায়গায় তোমার রাগাটা তো স্বাভাবিকই, সে তো কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, উনি কিছু ভাববেন না। তো কানাডা বলে যে সত্যি আমার মনে হয় আমার ওনাকে একটা স্মাইল দেওয়া উচিত ছিল, কিন্তু আমি প্রচুরই রুড ছিলাম তখন। কানাডা বলে কোনো ব্যাপার না, তুমি ঠিকই করেছো, যাই হয়ে যাক না কেন। যতবারই আমি ভাবি না আমার সবসময় মাথায় আসে যে আমার কাছে কোনো সোজা রাস্তা নেই, আমাকে এই কঠিন পথেই চলতে হবে। আর সত্যি কথা বলতে আমার এখন গিল্টি ফিল হচ্ছে যে তোমাকেও আমার জন্য এই জায়গায় হতে হচ্ছে, পড়তে হচ্ছে। আমি সত্যি এই টোকিওতে এসেছিলাম যাতে আমি ভালোভাবে বাঁচতে পারি, আমি সত্যি এটা খারাপ ছেলে তাই না, আমি আমার মাকে ছেড়ে এসেছিলাম। এটা শুনে কানাডা বলে যে মাসিরো আমি গ্ল্যাড যে তুমি এখানে এসেছো আর আমাকে খুঁজে পেয়েছো, থ্যাংক ইউ আমাকে খোঁজার জন্য আর আমাকে ভালোবাসার জন্য। তুমি জানো তোমার সঙ্গে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হই মাসিরো। মাসিরো তুমি আমার হার্টবিটকে বাড়িয়েছো, তুমি আমাকে খুশি করেছো, আমি সত্যি প্রচুরই গ্রেটফুল তোমার কাছে। এইসব শুনে মাসিরও কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে যে এটা কি ওকে হবে আমি এরকমভাবে ভাবলে। তো কানাডা বলে যে একদম ঠিক হবে, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না। মাসিরও বলে যে আমি গ্ল্যাড যে তুমি আমার সাথে আছো কানাডা, আমার সবসময় ভয় লাগে যে আমি না আমার মায়ের মতন হয়ে যাই, আর যত আমি তোমাকে লাইক করতে চালু করছি কানাডা তত আমার মনের মধ্যে চিন্তা চলে এসেছে যে তুমি না আমাকে ছেড়ে চলে যাও, সেইটা ভেবে ভেবে তো আমার আরও ভয় লাগছে যে তুমি আমাকে কোনো না কোনো দিন ছেড়ে চলে যাবে। এটা শুনে কানাডা বলে যে তুমি কেন এরকম ভাবছো মাসিরও বলে এই জন্যই আমি সেদিনকে অত খুশি হয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। কানাডা বলে যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি চিন্তা করো না ঠিক আছে।
আমি সবসময় তোমার পাশে আছি। আর তাছাড়াও আমার মনে হয় মাসিরও তোমার ফিলিং চেঞ্জ হয়ে যাবে আমার জন্য। তুমি হয়তো কখনো না কখনো চেঞ্জ হয়ে যাবে আর আমাকে আর ভালোবাসবে না। আমার মনে হয় কখনো কোনো জিনিস তো লাস্ট থাকে না, সেই জন্য আমার মাসিরও আমার মনে হয় কখনো হয়তো তুমি আমাকে হয়তো ভুলে যাবে। আর সত্যি কথা বলতে তুমি আমাকে আর ভালোবাসবে না। এটা শুনে মাসির বলে, কানাদা আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি না, তোমার একটা বাজে হ্যাবিট, তুমি সবসময় উল্টোপাল্টা চিন্তা করো, তাই তো? তুমি নিজেকে কমফর্ট করতে আমাকে দাও না কেন? এতক্ষণ তুমি আমাকে কমফর্ট করেছো, এবার আমি তোমাকে কমফর্ট করব। তুমি যে অতিরিক্ত ভাবো না, তোমার এই অতিরিক্ত ভাবার সাইডটাকে আমাকে কমফর্ট করতে দাও, ঠিক আছে? তো এটা শুনে কানাদা বলে যে তুমি ঠিকই বলেছো, আমি হয়তো অতিরিক্তই ভাবি। মাসিরা বলে, দেখছো দেখছো, তুমি দেখো তুমি সিরিয়াসলি অতিরিক্ত ভাবো। তারপরে দেখা না কিছুক্ষণ পরে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, তারপরে তারা একে অপরকে কিস করে। কিন্তু তারপরেই মাসিরা বলে যে আমার না খিদা পাচ্ছে, বলে সেখান থেকে উঠে পড়ে আর খাবার খুঁজতে চলে যায়। যেটা শুনে কানাদা ভাবে যে তার কলিগস যখন তাকে বলেছিল যে তোমাকে ফার্স্ট মুভ নিতে হবে, এটা ভেবে কানাদা ভাবে যে যাই হয়ে যাক না কেন আমাকে এবার ফার্স্ট মুভ নিতেই হবে, নাহলে আমরা সারা জীবন এইভাবেই রয়ে যাব। এটা শুনে সে মাসিরোকে বলে, মাসিরো আজকে রাতে তুমি কি এখানে রয়ে যাবে? আমি ঘর যেতে চাই না, প্লিজ আমাকে এখানে থাকতে দাও। এটা শুনে তো মাসিরও শক্ট হয়ে যায়, তাকে ওকে বলে। তারপর তারা বেডে শুয়ে থাকে, যেখানে তারা দুজনে অকার্ড ফিল করে। কানাদা বলে, মাসির আমার সেমই ফিল হচ্ছে, আমার যেন অকার্ড লাগছে। আচ্ছা তুমি কিছু বলো। তো কানাদা বলে যে আমি কি বলবো। মাসিরও বলে যে সত্যি কথা বলতে আমি যেন নিজেকে কতটা ধরে রেখেছি, আমি কিছু করতে চাই বাট আমি করতে পারছি না। তো এটা শুনে কানাদা বলে যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে আমি তোমাকে লাইক করি। তো এটা শুনে মাসির বলে যে কানাদা তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে থাকবো আর আমিও তোমাকে লাইক করি। তো মাসিরও বলে যে সত্যি কথা বলতে আমি তোমাকে প্রেশার দিতে চাই না, তো তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রেশার দেবো না, তুমি যদি না মিন করো এটা করতে, আমি করতে চাই না। তো এটা শুনে কানাদা বলে যে আমি কখন বললাম যে তুমি আমাকে প্রেশার দিচ্ছ, আমিও এটা করতে চাই। এটা শুনে মাসিরও বলে যে কানাদা তুমি শিওর তো তুমি এটাই করতে চাও? তো কানাদা বলে যে হ্যাঁ। তারপরে তারা একে অপরকে কিস করে আর তারা সেখানে ইন্টিমেট হয়। তারপরে মাসিরও তাকে বলে যে আমি আজকে খুবই খুশি কানাদা। কানাদা বলে যে আমিও খুশি। মাসিরও তাকে আই লাভ ইউ বলে আর কানাদাও তাকে আই লাভ ইউ বলে দেয়। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি।